শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা। ঠান্ডা প্রচণ্ড পড়ে যাওয়াতে সকাল সকাল আগে চা খেতে হয়। চা খেলে একটু ভালো লাগে আর কি। এই জন্যই চলে আসলাম চায়ের ঘরে। চাটা করে নিচ্ছি। চা করে নিয়ে চা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলোতে ধরবো। বাসি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি গাছ মোটামুটি হয়ে গেছে, বারগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি। তো কাকু এসেছে, আর এদিকে পিসামশাই এসেছে, আর মিস্ত্রি দাদা এসেছে। তো ওদেরকে চা করে দিয়ে আমি এই যে চায়ের বাসন আর টুকিটাকি কয়েকটা থালা বাসন ছিল এগুলো মেজে নিচ্ছি। গ্রামের বাড়ি তো কখনো কখনো এরকম হয়ে যায়, লোকজন সকাল সকাল চলে আসলে কাজ করতে হয়তো বা একটু লেট হয়ে যায়, দুটো চারটা কথা বলতে হয় সবার সঙ্গেই। কারণ নিজেকেও ভালো লাগে না যে মানুষকে বসিয়ে রেখে অন্য কাজ করতে। যেহেতু বাড়িতে শুধুমাত্র দুজন লোক, আমরা, মা আর আমি। তোমাদের দাদাভাই তো কাজ নিয়ে ব্যস্ত থাকে। এদিকে দেখো মা গরম জল করবে, এই জন্য ওই যে বাইরের উনুনটা পরিষ্কার করে নিচ্ছে, মানে ছাইগুলোকে বের করে নিচ্ছে। বের করে নিয়ে গরম জল করবে। মা আর আমার ছেলে গরম জল দিয়ে স্নান করে। প্রচুর কাজের তাড়া আছে। ধানগুলো যে সিদ্ধ করে রাখা আছে ওগুলো শুকোতে দিতে হবে সকাল সকাল, না হলে আবার রৌদ্র চলে যাবে। এখনকার দিনটা ছোট, যার জন্যই মানে কখন যে সময় শেষ হয়ে যায় বোঝাই যায় না। তার মধ্যে দেখো আমাদের এই যে কলটার যে কী একটা সমস্যা হয়েছে, জল থাকে না, তো মোটরের জল বেরোতে একটু সময় লাগে। তো যাই হোক, বাসন ধোয়া আমার শেষ। এখন আমি চলে যাব ধান দিতে। এই যে দেখো আমাদের মানে খোলানে আমরা ধান শুকোতে দিচ্ছি। এখানে দিলে মোটামুটি 3টে সাড়ে 3টে অবধি রৌদ্র পাবে, এই জন্য এখানে ধান দিচ্ছি। ধানটা শুকোলেই ধানটাকে ভেঙে আনা যাবে। ওই চালটা খেতে বেশি ভালো লাগে, মানে আমরা ঘরের চাল খেতে খেতে অভ্যস্ত। তো আমি যেটাতে পাচ্ছি সেটাতেই ধান উভিয়ে দিচ্ছি। বস্তাতে দেশকিতে মা ভরে দিচ্ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ধানটাকে রোদ্রে দিচ্ছি। তাহলে কী হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একদিনে ধান শুকোয় না, যদিও 2-3 দিন লেগে যায় ধান শুকোতে। এদিকে আবার ছেলে চিল্লাচ্ছে, এদিকে দেখো তোমাদের দাদাভাই ধানটাকে মেলে দিচ্ছে। তো বললাম যে ধানটাকে মেলে দিয়ে আসো, আমি ওর বাদবাকি কাজগুলো করে দিই। মানে ছেলের পিছনে থাকতেই হয়, এই রং দাও, মা খাতা দাও, এটা দাও ওটা দাও বলতেই থাকে। তো তোমাদের দাদাভাই যেহেতু গরু বেঁধে চলেই আসলো, তো বললাম যে ধানটাকে একটু মেলে দাও, আমি এসে পড়ে পা দিয়ে ঘেঁটে দেবো ধানটা। আমাদের কাজের কোনো ধরা বাঁধা নেই, কী বলো তো, যে যখন যেটা পারি সে সেটাই করি। এমন নয় যে মহিলার কাজ মহিলা করতে হবে বা পুরুষের কাজ পুরুষ করতে হবে। আমিও গরুর জল তুলি কখনো, বা আমিও গরু বাঁধি। তো যে যখন যেটা পারি সেটা। তো এবার দেখো কালকে যে আমি ধানগুলো বারান্দা থেকে ছড়িয়েছি, এই বারান্দাটা জল দিয়ে ধুয়ে নেব। এই বারান্দাটা ধুয়ে নিলে, মানে না হলে এই বারান্দার ধুলোগুলো সব ঘরের মধ্যে চলে যায়। এই জন্য বারান্দাটা একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এদিকে আবার রাহুল বলেছে বৌদি মুরগি আনতে যাবা। তো ঠিক আছে, ও সমস্ত মুরগি বিক্রি করে দিয়েছে, নতুন মুরগি ঢুকাবে জন্য। তো আমরা কিনে নিয়ে এসে আর কি, সবাই কিনে নিচ্ছে, তো আমিও একটা কিনে নিয়ে এসে রান্না করব। কাকু ওরা আমাদের বাড়িতে, কাকু আর পিসামশাই বুঝি দিচ্ছে, ধানের বুঝি, ধানের খড়ের বুঝি আর কি। তো সকালে মোটামুটি এখন 10:30 বেজে গেছে। তো ছেলেকে এদিকে ডালিয়া বেড়ে দিলাম, ছেলে ডালিয়া খাচ্ছে। আর কাকু আর পিসামশাইকে দেওয়া হলো দই চিড়া। মানে অনেক দিন থেকে গরুর তো সেরকম করে এখন দুধ হচ্ছে না, কাউকে দুধ দেওয়া হচ্ছে না। তো দুধটাকে না খেয়ে মা একটু দই বেঁধেছে, তো সবাই মিলে দই চিড়া খাচ্ছে। তো ওদেরকে দিয়ে দিলাম, আবার ছেলেকে এদিকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমিও একটু খেয়ে নেব। খেয়ে নিয়ে পরে বাদবাকি কাজগুলো করব। তারপর চলে আসলাম পিছনটা আজকে ঝাড় দেওয়া হয়নি। রাহুলদের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে সময়টা কেটে গেল অনেকটাই। গল্প করলাম, সবার সঙ্গে কথা বললাম। তো সাধারণত যাওয়া হয় না খুব একটা, কারণ টিউশন থাকে। বিকেল টাইমটা মানুষ একটু ঘোরে, কিন্তু বিকেল টাইমটাই আমার থাকে টিউশন। বিকেল থেকে সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যার সময় আর কারো বাড়ি যাওয়া হয় না। বা স্কুল থেকে এসে দুপুর টাইমে
আগে দুপুর টাইমে যাওয়া হতো না স্কুল থেকে এসে, তখন মানুষ খায়, রেস্ট নেয়। তো কখন যাব? মানুষ তো সাধারণত বিকেল টাইমে বা সন্ধ্যার সময় করে, কিন্তু আমার হয়ে ওঠে না, এই জন্যেই যাওয়া হয় না। তো যাই হোক, ঝাড় দিয়ে নিয়ে চলে যাব কলের পাড়ে। কলের পাড়ে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে স্নান করে নেব, তারপর জামা কাপড় কাচবো, কেননা জামা কাপড়গুলো বিশেষ একটা নোংরা নয়। তো ভিজিয়ে রেখে স্নান করে ভাত বসিয়ে দিয়ে পরে আবার এগুলো ধুয়ে নেব, না হলে সময়টাকে মেকআপ দেওয়া যাবে না, টাইমলি রান্নাও হবে না, খাওয়াও হবে না, এই জন্য। তো দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এখানে একটা ঘন্ট হবে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আলু সব একখানে দিয়ে, আর ছেলের জন্য বেগুন ভাজা কেটে নিয়েছি, আর হবে আলু ভাজা। আর এটা ডালটা আর ভাতটা হতে সময় লাগবে, ভাতটা হতে থাক, ততক্ষণ আমি কয়েকটা জামা ভিজিয়ে রেখেছি, ওই জামাগুলো ধুয়ে দেবো। এভাবে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, আর কিছু মনে হয় না। কিন্তু কি বলো তো, দিনের শেষে গিয়ে না এত ক্লান্তি অনুভব হয়, তখন ইচ্ছা করে আর কোথাও বেরোইও না, ঘুমিয়ে পড়ি বা রেস্ট নেই। কী করবো, সাধারণত একটা মধ্যবিত্ত ঘরের বউকে এগুলো তো সাফার করতেই হবে, সব কিছু করতেই হবে, মানিয়ে নিয়ে চলতেই হবে। মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে বউদের ধর্ম। তবুও কি একটা বউ প্রকৃত বউ হয়ে উঠতে পারে? ইচ্ছে করে যে সবাইকে নিমন্ত্রণ করে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াই, কিন্তু কি বলো তো, উপায় হয় না। এই যে মানে টানাটানি একটা সংসার আমাদের, এদিক থেকে আনি এদিকে দিই, এদিক থেকে আনি এদিকে দিই, এরকম করেই চলে আসছে। তো যখন বাবা ছিল তখন সত্যিই খুব ভালো ছিল, যখন চাকরিটা ছিল তখন এটা মনে হয়নি। তো এখন তো আর বাবা নেই, তো এখন নিজের বলে না, নিজের ঘাড়ে দায়িত্ব পড়লে যা হয় আর কি। আমি চেষ্টা করি আমার বেস্ট দেওয়ার, কিন্তু জানি না বেস্ট হয়ে উঠতে পারি কি পারি না। তবে সেরকম একটা আমার কমপ্লেনও নেই, কারণ আর যারা আমাকে বোঝে, যারা আমাকে ভালোবাসে, তারা বুঝতে পারে যে ওর মনের ভিতর কিছু নেই। আর আমি টোটালি একটা অন্যরকম মানুষ, আমার ভিতরে কিছু থাকে না, যা আছে মুখে বলে দিলাম, শেষ। আমি যতটুকু সময় পাই সবার সঙ্গে মিলিয়ে চলার চেষ্টা করি। হয়তো বা সবার ব্লগে আমাকে কম বেশি দেখতে পারো, তার মানে এই নয় যে আমি কারো কথা কাউকে বলবো, কারো কথা কাউকে বলবো, এই ধর্মটা আমার মধ্যে নেই। হ্যাঁ, আমার মনে হলো আমি একটু পাগলি টাইপের, সেটা হচ্ছে কি, যে আমার মন চাইলো আমি এটা করে ফেললাম, এত গভীরভাবে ভেবে চিন্তে কোনো কিছু করি না। আমি ঘোরপ্যাচ করেও কোনো কিছু বলতে পারি না কাউকে। তো এই যে দেখো, এখানে আমাদের গরুর খাবার, সেটাকে পুঁজি দিয়ে রাখা হচ্ছে চাংড়াতে। তো চাংড়াটা আগের থেকেই ছিল, এখন এখানে খ্যারগুলো পুঁজি দিয়ে রাখা হচ্ছে। এই যে এখানকার খ্যারগুলো টেনে টেনে এখানে পুঁজি দিয়ে রাখা হচ্ছে, জল পাবে না, নিচে চাংড়া আছে এটার। তারপর শুকোতে দিয়ে একটু পুঁজিটাকে দেখে আসলাম। এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালটাকে সম্বাদ দিয়ে নিচ্ছি। আর উনুনটাকে যে সেই ভেঙেছি, মাটি আর আনা হচ্ছে না, মাটি আনতে একটু দূরে যেতে হবে রাস্তার ওই পাশে, আর মাথা দিয়ে উবোনো খুব চাপ। ভ্যান করছিলাম যে ভ্যান দিয়ে এক ভ্যান নিয়ে এসে রাখলেই হয়ে যাবে। তো ডালটা হয়ে গেলেই ঘন্টটা বসিয়ে দেবো। আর ওইদিকে আবার তোমাদের দাদাভাই মুরগিটাকে কেটে রেডি করছে। কখনোই চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক, তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝে, আমার না মাথা থেকে ওটা বেরোয় না। আর যতক্ষণ না তার সঙ্গে আমি মিশি বা কথা না বলি, ততক্ষণ আমার শান্তি হয় না। তো এখন রান্না হবে চিকেন, যে চিকেনটা নিয়ে আসলাম। তো দেখো, মাংসটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে লবণ হলুদ দুটো দিয়ে দেবো। তো চিকেন এক একজন এক একভাবে রান্না করো, তো আমি আবার একটু আলাদা করে রান্না করি। সবাই চিকেন রান্না করে যে যেভাবে খেতে ভালোবাসে, তো আমি আবার চিকেনটাকে একটু বেশি করে লবণ হলুদ ছাড়াই ভাজা করি, যাতে লাল লাল হয়ে যায়, নাহলে গন্ধ গন্ধ মনে হয়। তো এই যে লাল করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদটা দিচ্ছি, কারণ হলুদ দিলে যে কোনো জিনিসই লাগা শুরু হয়ে যায়, আর লাগা শুরু হয়ে গেলে
ভালো ভাজা হয় না। এই জন্যেই আমি আগে লাল করে ভেজে নিই। তাড়াহুড়ো করে কাজ করছি কেন বলো তো, সব কিছু গোছানোর চেষ্টা করছি, কারণ অনেক দিন থেকে বাপের বাড়ি সেরকম করে যাওয়া হয় না, শ্রাদ্ধেও যেতে পারিনি, এই জন্যই যাব। আর সামনে একটা অনুষ্ঠান চলে এসছে, একটা নয় 3টে অনুষ্ঠান চলে আসছে। এক হচ্ছে আমার ছেলের বার্থডে, দ্বিতীয়ত মা নিয়ম মাস ফেলেছে একটা ইসে কীর্তন দেবে বাড়িতে, আবার বাবার বাৎসরিক যেটা বৎসরে বৎসরে করা হয় ওটাও করা হবে। তো আমরা তো ব্রাহ্মণ দিয়ে করি না, ওটা আমরা গোপাল সেবা দিয়েই করি। তো এই জন্য সমস্ত বাড়িঘরগুলোকে একটু গুছিয়ে না নিলে অনুষ্ঠান করতে একটু অসুবিধা হয়। এই যে দেখো মাংসটা কষা হচ্ছে, এখানে হালকা একটু জল দিয়ে নিয়েছি। অনেকে অনেকভাবে মাংস রান্না করো, মাংস তো না চিকেন আর কি, চিকেন রান্না করো। তো এইভাবে একবার ট্রাই করে দেখবে, আমার মনে হয় চিকেনটা ভালো লাগবে। তো দেখো আমি এখানে একটু মশলার সঙ্গে যে হালকা জল দিয়েছি, জলটা দেওয়াতে মাংসটা কষে গিয়েছে এবং জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। এবার মাংসটা মশলাটাও ভাজা হয়ে যাবে, মাংসটা আর একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে। তারপর আমি হালকা পরিমাণে জল দিয়ে এটা মাখা মাখা করবো, বেশি একটা ঝোল করবো না। যদিও জানি না কতটা ভালো রান্না করি, কিন্তু অনেকেই বলে যে না কাকিমণি তোমার রান্না খুব ভালো। তো এইদিকে দেখো ঝোল দিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো গরম মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যাই হোক, মাংস রান্না নামিয়ে আমি কাকুদেরকে খেতে দিয়ে নেব। তো ভাবছি দুপুরে তো আজকে ভাত হলো, তো মাংস কিছুটা হাফ তুলে রাখবো, অনেকটাই মাংস, তো এত তো মাংস দুপুরে শেষ হবে না। তো মাংস আনা মানেই দুপুরে রান্না করা মানেই রাত্রে রুটি করা, রুটি মাংস খেতে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। তো যাই হোক, মনে মনে ভাবছি এখন তো দুপুর হয়ে গেছে, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, তো দেবরাজ আর কি, ওকে একটু ডেকে নিয়ে রাত্রিবেলা খাওয়াবো, ওর জন্য আলাদা করে উঠিয়ে রাখছি। যেরকম পমিওরা ছোটো থেকে আমার কাছে পড়ছে, সেরকম দেবরাজকে আমি বিয়ের পরে সেই ছোটোর থেকে ক্লাস 2 থেকে পড়াতাম, ক্লাস 5 অবধি পড়িয়েছি। তো যাই হোক, ওর প্রতি না একটা ভালোবাসা আলাদা আর কি, যাকে বেশি ঘাটা যায় মানে বেশি নাড়াচাড়া করা যায় তার প্রতি ভালোবাসা আলাদা। যেরকম পমিওরা আছে, জুইওরা আছে, তো জুইয়ের তো শরীর ভালো না, রাত্রেবেলা ওকে ডাকাই যাবে না। আর পমি মাংস খেতে বিশেষ একটা পছন্দ করে না, এর আগে একদিন রান্না করেছিলাম, ডেকেছিলাম, ও খাবেই না। তো যাই হোক, আর বনিকে তো আমি দেই সব কিছুই, তো আজকে ওদেরই রান্না হয়ে গেছে, এই জন্য আর ও বললো শোনাম আমি খেয়ে নিয়েছি আর খাবো না। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে পড়লাম, বাসন ধুয়ে চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, টিউশন বেরিয়ে পড়লাম, টিউশন থেকে আসবো, আজকে লাস্ট টিউশন, কালকে আর একটা পরীক্ষা আছে। তো টিউশন থেকে আসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো টিউশন থেকে চলে আসলাম, চলে এসেই ওরা আমার অপেক্ষায় ছিল কখন আসবে, কখন চা বানিয়ে দেবো। তো এই যে টিউশন থেকে এসে চা বানিয়ে নিলাম, চা খেয়ে নেবো, তারপরে ছেলেকে নিয়ে বসতে হবে আর্ট করাতে, কারণ ও আর্ট পারে মোটামুটি, আর্টে দিদিভাইয়ের কাছে শেখে, তো তারপরে একটু আর্ট করাবো আর কি। ওকে একটু সময় লাগে, ওকে আর্টে বসিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রুটি বেলতে। এটা কিন্তু মার রান্নাঘর, যেহেতু আমার উনুনগুলো নেই, তো মাও 2টো রুটি খাবে, তো আমি নিরামিষই রুটিটা করে দিলে মাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। তো এখানে আমি চলে আসলাম রুটি ভাজতে মার ঘরে, কারণ মা তো আমাদের ঘরে রুটি খাবে না, এই জন্যে নিরামিষ ঘরে নিরামিষ লবণ দিয়ে সব কিছু দিয়ে এখানে রুটি বানিয়ে নিচ্ছি। রুটির তাওয়াটা আছে, তবুও আমি মানে কড়াই রুটি ভাজতে বেশি ভালোবাসি, এই জন্যে কড়াইয়ের মধ্যেই রুটিটা করে নিচ্ছি। বাড়িতে অনেক বাচ্চা, তোমরা হয়তো ভাববে যে একে ডাকলে মানে কি একটা ব্যাপার, যৌথ ফ্যামিলি তো অনেক বড় ফ্যামিলি, একে ডাকলে ওকে ডাকতে হয়, একে ডাকলে ওকে ডাকতে হয়, তো একবারে সবাইকে ডাকা হয়ে ওঠে না। তো এক এক করে এক একদিন এক একজনকে ডাকলে আমাদেরও সুবিধা, আর আমাদের এত সামর্থ্য নেই যে একবারে সবাইকে ডেকে মানে খাওয়াতে পারবো। তো এই জন্যেই যেদিন যাকে পারি সেদিন তাকেই খাওয়াই, এরকম একটা আর কি ব্যাপার। তো দেখো রুটি ভাজতে ভাজতে কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে, এদিকে বেলছি এদিকে ভাজছি, রুটিটা কিন্তু গোল হয়েছে সুন্দর, মানে আমার এটা অভ্যাসে পরিণত হয়েছে, এর আগেও অনেক ভাজতাম। তো যাই হোক এদিকে রুটিটা ভাজা হয়ে যাচ্ছে, তো রুটি ভেজেই
দেবরাজকে ডেকে নেব, কেননা দেবরাজের আবার পড়াশোনা আছে, ওকে সবসময় ডাকলে ওর পড়াশোনাটার ক্ষতি হয়ে যায়। ওকে ডেকে নিয়ে খাওয়াবো। তোমরা কিন্তু এটাকে নর্মালি নেবে, কেউ মানে অন্যভাবে নেবে না। সংসারে চলতে গেলে সমস্ত কিছু মাথায় রেখে চলতে হয়, ভালো মন্দ। তো চেষ্টা করি সমস্ত ভালো মন্দ মিলিয়ে চলার। আর যেহেতু আর কয়েকদিন পরেই আমার ছেলের বার্থডে, তখন সবাইকে ডাকবো, সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আর যখন যাকে পারি তাকেই খাওয়াচ্ছি, তাতে আমারও একটু মনে তৃপ্তি হয় আর আমারও ভালো লাগে আর কি। মানে একা একা খেতে কোনোটাই ভালো লাগে না। কী বলো তো, কাজের একটু মাঝে মাঝে লেট হয়ে যায়। ওই যে বাচ্চা দুটো চলে এসেছে, টুইন বেবি, তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো। এখনও ওরা ছোটো, তো সেরকম করে ক্যামেরায় আনি না কখনো, কারণ আনাটা ঠিক হবে না কি সেটাও বুঝতে পারি না। অবশ্যই একদিন দেখাবো। আর দিদি তো আসেই সবসময়, দিদিকে তো তোমরা দেখলেই আমার ব্লগে। তো নেক্সটে কখনো একদিন দেখিয়ে দেব। রুটি করলে অনেকের কথাই মনে পড়ে, তো যে যে রুটি খেতে আর কি ভালোবাসে, তো সবাইকে তো রোজ দিন দেওয়া হয় না। তো মনে পড়লেও চাপিয়ে রাখি, কারণ একে দিলে ও ভাবে ওকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। তোমরা হয়তো বলবে আমি কাউকে বেশি ভালোবাসি, কাউকে কম ভালোবাসি। এই জন্যই মানে এখন মানে এই ইউটিউব জগতে এসে একটু মানে আমার মধ্যে এই সেন্সটা কাজ করে যে না, সবসময় কারো বাড়ি বেশিও যাওয়া যাবে না। কেন বলো তো, সবাই কম বেশি আমরা এখন ভিডিও করি, তো ব্লগে উঠে যাই অলরেডি। এর আগেও আমি কাউকে কখনোই না করতাম না ভিডিওতে তোলার জন্য, যেরকম পরিস্থিতিতেই থাকি না কেন। তো এখনও আমি না করি না। তো তোমরা হয়তো ভাবো সবসময় ওর বাড়ি যায় নিশ্চয়ই এটা ওটা করে, কিন্তু আমি কিন্তু একদম কুটকাচালিটা পছন্দ করি না। আর কুটকাচালি করতেও যাই না। আমি যাই আন্তরিক ভালোবাসা নিয়ে, আর মনের দিক থেকে স্বচ্ছ একটা মন নিয়ে। ভালোবাসাটাই হচ্ছে সবথেকে বড় কথা। ভালোবাসাকে প্রায়োরিটি দিয়ে এগিয়ে গেলে আমার বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস যে আমি কখনো আটকাবো না। আর যে ভুল বুঝবে তার ভুলটা তো মনের ভিতরে ঢুকে কখনো তাকে বের করা যাবে না। ভুল বুঝতেই পারে মানুষ মাত্রাই এই জিনিসগুলো হয়ে থাকে। তো যাই হোক না কেন, আমি চেষ্টা করি মানে সবার মতো করে চলার, কিন্তু সবার মতো করে চলা তো সম্ভব নয়। আমি কিন্তু আমার ভালোবাসাটা দিয়ে যাই। তো দেখো এখানে আমার ছেলে চলে আসছে খেতে রুটি আর মাংস। দারুণ হয়েছে রুটিগুলো, একদম সফট। রান্না দেখাইছি, দারুণ লাগছে খেতে। এই সময় সবাই মিলে পিকনিক বসে গেলে সেই দারুণ হয়েছে। ভাইয়ের 8 পরীক্ষা আছে, এই জন্যই করলাম না। ভাইয়ের 8 পরীক্ষা না থাকলে আমার রুটি বেচতে কোনো আপত্তি নেই। 8 পরীক্ষা দেবরাজ খেয়ে চলে গেল, এবার খেতে বসলাম আমরা দুজনই। ছেলে আর দেবরাজ তো আগেই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখলেই ভাসতে আসলো, এসে খেয়ে চলে গেল। তো এখন আমরা খেতে বসছি। আমার রুটি খেলে খিদেটা মানে আমার রুটি খেলে পেট ভরে না আর কি, মেন কথা। আমি এই জন্য ভাত নিয়ে বসেছি, ভাত খাবো। তোমাদের দাদাভাই রুটি খাবে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি।